বিভিন্ন রকম রোগের সিমটমের মধ্যে গ্যাসের সমস্যা কিন্তু বাঙালিদের একটু বেশি মাত্রাতেই হয়। ইনফ্যাক্ট এরকম বাঙালি পাওয়া বেশ দুষ্কর যিনি জীবনে কখনো একটু ভালো মতন গ্যাসের সমস্যায় কাহিল হননি। কিন্তু এই যে গ্যাসের সমস্যা, তার মধ্যে অনেক ক্ষেত্রেই যেটা হয়, খুব ইম্পর্ট্যান্ট হার্টের সিমটম আমরা মিস করি, যার ফলস্বরূপ হার্টের রোগ ধরতে বা চিকিৎসা শুরু করতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট হার্টে কিছু পার্মানেন্ট ড্যামেজ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব আপনি সহজে কিভাবে হার্টের সমস্যা বা হার্টের ব্যথা এবং গ্যাসের সমস্যা বা গ্যাসের ব্যথার থেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন, বুঝবেন কি করে কোন সমস্যাটা অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম ইন্ডিকেট করছে, কোন সমস্যাটা আপনার গ্যাসের প্রবলেম ইন্ডিকেট করছে। তাহলে সেটা বলার আগে একটু জেনে নিই যে হার্টের সমস্যা বলতে আমরা কি বুঝি এবং গ্যাসের সমস্যাই বা কোন কোন রোগ থেকে তৈরি হয়। তাহলে হার্টের সমস্যা জেনারেলি দু ধরনের হয়, একটা অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা, যেটা জেনারেলি খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন নয়। এক্ষেত্রে জেনারেলি হাঁটা চলা করলে বা কোনো একটু জোরে কাজকর্ম করলে আপনার বুকের মধ্যে কিছু ডিসকমফোর্ট হয় এবং আপনি সেটা বন্ধ করে দিলে আস্তে আস্তে জিনিসটা চলে যায়। আর এরই একটা এক্সট্রিম ম্যানিফেস্টেশন হচ্ছে হার্ট অ্যাটাক, যেখানে আপনার হার্টের আর্টারিটা 100% বন্ধ হয়ে যায়। যে ডিসকমফোর্ট আপনার বুকে ব্যথা, সেটা আপনার রেস্টে শুরু হয় এবং সহজে সারতে চায় না, অনেকক্ষণ থেকে যায়। জেনারেলি এগুলো ইমার্জেন্সি। বিভিন্ন এই রোগের মধ্যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, যার এক্সট্রিম ম্যানিফেস্টেশন হচ্ছে হার্ট অ্যাটাক, এগুলো হলে পরে আপনাকে অবশ্যই হসপিটালে যেতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। এগুলো গেল হার্টের সমস্যা। তাহলে গ্যাসের সমস্যা তৈরি করে জেনারেলি কোন কোন রোগ? জেনারেলি খান পাচে গ্রুপ অফ রোগ আছে বা ডিজিজ আছে যেগুলো থেকে গ্যাসের সমস্যার উদ্রেক হয়। প্রথম হচ্ছে GERD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। কি হয় এটাতে? আমরা জানি আমাদের খাদ্যনালীতে স্টামাকের মধ্যে অ্যাসিড থাকে এবং এর ঠিক ওপরের পার্টটা খাদ্যনালীর ইসোফেগাস বলে আমরা জানি। এই দুটো জায়গার মধ্যে একটা ভাল্ব থাকে, সেই ভাল্ব দিয়ে দুটো আলাদা হয়ে থাকে, অর্থাৎ গ্যাস্ট্রিক কন্টেন্ট যেটা কিনা অ্যাসিডিক, সেটা ইসোফেগাসের মধ্যে আসার কথা নয় এই ভাল্ব থাকার জন্য। এখন এই ভাল্বে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ রিল্যাক্স হয়ে গেল বা ইনকম্পিটেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে আসবে এবং ফলস্বরূপ বিভিন্ন রকম সিমটামেটোলজি তৈরি করবে, যেগুলো কমনলি হার্ট বার্ন হিসাবে জানা যায়। হার্ট বার্ন নাম হলেও এখানে কিন্তু হার্টের কোনো ফল্ট নেই। অ্যাকচুয়ালি অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে আসার জন্য আপনার বিভিন্ন রকম বুক জ্বালা, বুকে ব্যথা, গ্যাস, অম্বল, চোয়া ঢাকুর এই ধরনের প্রবলেম হয় এবং অ্যাজ এ হোল এই জিনিসটাকে বলা হয় হার্ট বার্ন। এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার। নেক্সট গ্রুপ অফ ডিসঅর্ডার হচ্ছে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। এর মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাল আলসার, গ্যাস্ট্রাইটিস, গোটা জিনিসগুলোই চলে আসে। নেক্সট যে গ্রুপ অফ ডিসঅর্ডার থেকে গ্যাস খুব কমনলি হয়, সেটা হচ্ছে গল ব্লাডার ডিজিজ। কমনেস্ট এক্সাম্পল হচ্ছে গল স্টোন অথবা সিমিলার সিচুয়েশন, যা কিনা ভেরি আনকমন নয়, বেশ কমন। এগুলো থেকে গ্যাসের সমস্যা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। কিছু কিছু রেয়ার জিনিস থেকে গ্যাসের সমস্যা হতে পারে, পার্টিকুলারলি প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, আদার প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট বা ক্রনিক, বা প্যানক্রিয়াটিক স্টোন, সেগুলো থেকেও এরকম কিন্তু গ্যাসের সমস্যা হয়। আরেকটা খুব টিপিক্যাল জিনিস আছে যেটাকে বলা হয় ইসোফেজিয়াল স্প্যাজম। এটা খুব মজার, কারণ এই যে ইসোফেজিয়াল স্প্যাজম, এটাতে কি হয়, ইসোফেগাসের মধ্যে স্মুথ মাসেলগুলো হঠাৎ করে সংকুচিত হয়ে যায়। তার ফলস্বরূপ ম্যানিফেস্টেশন এমন হয় যেন সত্যি লোকটার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবং আরও কনফিউজিং ব্যাপার, আমরা কমনলি সরবিট্রেট বলে যে বড়িটি হার্টের ব্যথা বা বুকের অ্যানজাইনা কমানোর জন্য জিভের তলায় ব্যবহার করি, সেটি দিলে কখনো কখনো ইসোফেজিয়াল স্প্যাজম কিন্তু রিলিজ হয়ে যেতে পারে এবং তার ডিসকমফোর্টটা কমে যেতে পারে। কিন্তু তার মানে এটাও বেশ একটা কনফিউশন তৈরি করার মতন ডিসঅর্ডার। জেনারেলি এগুলো কমন এক্সাম্পল যেগুলো থেকে গ্যাসের সমস্যা বা গ্যাস হওয়ার চান্সেস থাকে। তাহলে এবার আমরা আসি যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব যে হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। এ ব্যাপারে আমি মোটামুটি 5টি ব্রড হেডিংয়ে একটু ছোট কিছু জিনিস বলে দেব, যেগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুব আনইজি হবে না। তাহলে প্রথম যেটা বলবো যে লোকেশন অফ পেনটা কোথায় আছে। জেনারেলি আমাদের হার্টের যদি ব্যথা হয় সেটা সেন্ট্রাল চেস্ট পেন হয়,
আমরা জানি আমাদের হার্টটা একটু আমাদের চেস্ট ওয়ালে বাঁ দিক ঘেঁষে থাকে। আমাদের কমন আইডিয়া কি, যে হার্টের ব্যথা জেনারেলি বাঁ দিকে হয়, কিন্তু ইন প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি এটা কিন্তু বাঁ দিকে হয় না। আমাদের টিপিক্যালি আমরা বলি যে সেন্ট্রালি লোকেটেড চেস্ট পেন, সেটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ারঅ্যাজ যদি আপনার গ্যাস্ট্রিক অরিজিন হয় বা গ্যাসের সমস্যা হয়, জেনারেলি আপার অ্যাবডোমেনে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, অথবা অ্যাটিপিক্যাল লোকেশনে যদি হয়, ডান দিকে হচ্ছে বেশি, বাঁ দিকে এক্সট্রিম বাঁ দিকে হচ্ছে, সেগুলোও কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেন বেশি ইন্ডিকেট করে। তাহলে লোকালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রেডিয়েশন। যেখানে ব্যথাটা হচ্ছে সেখান থেকে কোথাও কি ছড়িয়ে পড়ছে, পার্টিকুলারলি যদি হার্টের ব্যথা হয়, অনেক সময় দেখা যায় যে থুতনি বা লোয়ার জ সেদিকে কিন্তু রেডিয়েট হয়, পিঠের দিকে রেডিয়েট হতে পারে। খুব ক্যারেক্টারিস্টিক্যালি যদি দেখা যায় যে হাতের ভেতরের দিকে অর্থাৎ ইনার আর্মের দিকে আপনার রেডিয়েশন হচ্ছে, সেটা কিন্তু হার্টের ব্যথা খুব সাজেস্টিভ। ওয়ারঅ্যাজ যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয় বা গ্যাসের ব্যথা হয়, সেক্ষেত্রে রেডিয়েশন খুব বেশি কিন্তু দেখা যায় না, জেনারেলি লোকালাইজড পেন হয়। থার্ড যে পয়েন্টটা আমি বলবো, যে ক্যারেক্টারটা কি, ব্যথাটার কীরকম ক্যারেক্টার হয়, সেটা দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা পেতে পারবেন। যদি হার্টের ব্যথা হয় তাহলে কিন্তু টিপিক্যালি ব্যথা হয় না, আমরা বলি কম্প্রেসিভ ফিলিং অর স্কুইজিং ফিলিং, সেন্ট্রালি লোকেটেড কম্প্রেসিভ ফিলিং অর স্কুইজিং লোকেশন, যেন কিছু একটা ভেতর থেকে আপনাকে ভীষণ চেপে ধরেছে, প্রচণ্ড জোরে চেপে ধরেছে, এই রকমটা কিন্তু হার্টের ক্ষেত্রে হয়। ওয়ারঅ্যাজ টিপিক্যাল পেন যদি হয়, বিশেষ করে যদি শর্ট লাস্টিং, অল্প কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে, অথবা স্পার্কিং পেন, ফ্ল্যাশিং পেন, অথবা লোকালাইজড পেন, যদি আপনি আপনার ব্যথাটা লোকালাইজ করে দেখাতে পারেন, তাহলে কিন্তু সেটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা খুব কম। এবং যে জায়গায় লোকালাইজ করছেন সেখানে যদি প্রেশার দিয়ে ব্যথাটা আপনার বেড়ে যায়, অর্থাৎ লোকাল টেন্ডারনেস যদি থাকে, সেটাও কিন্তু হার্টের ব্যথা না হওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি। এবং সেসব ক্ষেত্রে জেনারেলি এটা নন কার্ডিয়াক চেস্ট পেন বা গ্যাস্ট্রিক অরিজিন চেস্ট পেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলে আমাদের দেখা যায়। নেক্সট যে পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যেটা আমি বলবো, যে যদি ব্যথাটার কোনো প্রেসিপিটেটিং অর রিলিভিং ফ্যাক্টর থাকে, কী ধরনের জিনিসে এটা বেশি হচ্ছে, কী ধরনের জিনিসে এটা রিলিভড হচ্ছে, তা দেখেও কিন্তু আমরা কার্ডিয়াক না গ্যাসের ব্যথা সেটা ডিফারেন্সিয়েট করতে পারি। জেনারেলি হার্টের ব্যথা হলে পরে আপনি যখনই এক্সারশন করবেন, অর্থাৎ হেঁটে চলে বেড়াবেন অথবা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠতে যাবেন, বিশেষ করে ভারী কিছু জিনিস নিয়ে যদি আপনি উঠতে যান, তাতে যদি আপনার ব্যথাটা বেড়ে যায়, সেটা কিন্তু হার্টের ব্যথা ইন্ডিকেট করে। আর সঙ্গে সঙ্গে যদি আপনি একটু বসে পড়েন বা রেস্ট নেন, তাতে যদি ব্যথাটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়, সেটাও হার্টের ব্যথা ইন্ডিকেট করে, অর্থাৎ প্রেসিপিটেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর। অনেক সময় সরবিটেড বডি অনেকের বাড়িতে থাকে, জিভের তলায় দিয়ে যদি দেখা যায় যে আপনার ডিসকমফোর্টটা রিলিজ হচ্ছে, সেটা কিন্তু হার্টের দিকেই ইন্ডিকেশন দেয়। ওয়্যারঅ্যাজ যদি দেখা যায় যে আপনার যে বুকে ব্যথাটা হচ্ছে সেটা ডিপ রেসপিরেশনে বেড়ে যাচ্ছে বা হাঁচি কাশি দিলে পরে বাড়ছে, অথবা আপনার বডি মুভমেন্টের সঙ্গে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু নন কার্ডিয়াক বা গ্যাসের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। সিমিলারলি যদি দেখা যায় যে আপনি বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকছেন, তাতে ব্যথাটা কমে যাচ্ছে, এটাও কিন্তু গ্যাস্ট্রিক অরিজিন চেস্ট পেনের দিকে ইন্ডিকেট করে, বিশেষ করে অ্যাসিড কন্টেন্ট স্টামাকের মধ্যে পজিশন চেঞ্জ করার জন্য, অথবা অনেক সময় প্যানক্রিয়াটিক চেস্ট পেন, যেটা পেন প্যানক্রিয়াটিক ডিসকমফোর্ট, সেটাও এরকম স্টুপিং ফরওয়ার্ড করলে পরে প্যানক্রিয়াসের লোকেশন সরে যাওয়ার জন্য এরকম একটু রিলিফ দিতে পারে। এরকম ক্যারেক্টার যদি আপনার ব্যথা থাকে বা রিলিভিং ফ্যাক্টর থাকে, সেটা কিন্তু নন কার্ডিয়াক বা গ্যাস্ট্রিক অরিজিন ডিসকমফোর্টের দিকে পয়েন্ট আউট করে। পঞ্চম এবং শেষ যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে এই যে ডিসকমফোর্টগুলো, চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে, এর অ্যাসোসিয়েটেড কী কী ফিচার্স আছে, সেগুলো দেখেও আমরা হার্টের না গ্যাসের সমস্যা সেটা ডিফারেন্সিয়েট করতে পারি। যদি দেখা গেল যে ডিসকমফোর্টটা আপনার হচ্ছে, তার সঙ্গে লাইট হেডেডনেস হচ্ছে, অর্থাৎ মাথাটা হালকা হয়ে আসছে, অথবা ভীষণ ঘাম দিচ্ছে, সোয়েটিং হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা কখনো কখনো দেখা যায় একটু নজিয়া, খুব এক্সট্রিম সিচুয়েশনে ভমিটিং পর্যন্ত হতে পারে, কিছু কিছু হার্ট অ্যাটাকে সেটা হয়, সেটা থাকলে পরে কিন্তু এটা আপনার হার্টের দিকে যাচ্ছে ব্যথাটা। এবং এই যে ফিচারগুলো অ্যাসোসিয়েটেড বললাম, এগুলো যদি থাকে তাহলে এটা একটা স্টেবল নয়, রাদার অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাকের দিকেই কিন্তু এটা ইন্ডিকেট করে। ওয়্যারঅ্যাজ যদি আপনার গ্যাসের থেকে হয় বা গ্যাস্ট্রিক কোনো ডিসঅর্ডারের জন্য হয়, তাহলে দেখা যায় যে এর সঙ্গে যদি আপনার ঢোক গিলতে বা খাবার খেতে ব্যথা হচ্ছে, অর্থাৎ অডাইনোফাজিয়া বা ডিসফেজিয়া থাকে, সেটা যদি থাকে, অথবা দেখা গেল যে সঙ্গে আপনার ভীষণ হেঁচকি হচ্ছে, অথবা
বেলচিং অথবা ঢেকুর, যেটা আমরা বলি ঢেকুর, চোয়া ঢেকুর, সেটা যদি হয়, অথবা ঢেকুরের সঙ্গে আপনার কিছু কন্টেন্ট মুখের মধ্যে এলো, সেটা বেশ অ্যাসিডিক, এই ধরনের অ্যাসোসিয়েটেড জিনিস যদি থাকে তাহলে সেটা নন কার্ডিয়াক বা গ্যাস্ট্রিক অরিজিন পেন বা গ্যাসের ব্যথার দিকে বেশি ইন্ডিকেট করে। তাহলে এই ছিল খুব ইম্পর্টেন্ট খানপাচের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যেগুলো দিকে আপনি হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা ডিফারেন্সিয়েট করতে পারবেন। আরেকবার আমি সামারাইজ করি, একটা হচ্ছে লোকেশন বা কোন জায়গায় ব্যথা হচ্ছে, 2 নম্বর হচ্ছে রেডিয়েশন, কোন জায়গায় টিপিক্যালি রেডিয়েট করছে, রেডিয়েট করলে হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, নন রেডিয়েটিং পেন গ্যাসের হওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর হচ্ছে ক্যারেক্টার, কী ধরনের ব্যথা, সেটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে প্রেসিপিটেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার, যেগুলো থেকেও কিন্তু আমরা হার্টের বা গ্যাসের ব্যথা আলাদা করতে পারবো। তো এই যে সিমটমগুলো থেকে কিন্তু আপনি অন্তত 80 to 90% অ্যাকিউরেসি দিয়ে হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা ডিফারেন্সিয়েট করতে পারবেন। 100% ক্ষেত্রে কখনোই করতে পারবেন না, কারণ সব সময় সিমটোম্যাটোলজি বা সায়েন্স মেলে না, দেয়ার আর অলওয়েজ এক্সেপশন। তাহলে কিভাবে আপনি নিশ্চিন্ত হবেন? যদি আপনার মনে হয় সত্যি সত্যি হার্টের দিকেই পয়েন্ট আউট করছে, অথবা আপনি ডুবিয়াস, আপনি বুঝতে পারছেন না কোন দিকে যাচ্ছে জিনিসটা, অবশ্যই আপনাকে নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে 2টো টেস্ট জেনারেলি এমার্জেন্সি ডাক্তারবাবুরা করান, একটি হচ্ছে ইসিজি আর একটা হচ্ছে টপটি, একটি কার্ড টেস্ট, যেখানে সামান্য একটু রক্ত নিয়ে একটা পরীক্ষা করা হয়। যদি আপনার ইসিজি নর্মাল থাকে এবং এই টপটি টেস্টটি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্তের সঙ্গে এটা বলা যায় যে আপনার হার্ট অ্যাটাক হয়নি। হ্যাঁ, হার্টের ছোটোখাটো অন্যান্য প্রবলেম অবশ্যই হতে পারে, কিন্তু সবথেকে খারাপ যে রোগ সেই হার্ট অ্যাটাক, সেটা কিন্তু আপনার হয়নি, সেটা বলা যায়। তাহলে সেরকম ক্ষেত্রে আপনি এটাকে অতটা গুরুত্ব না দিয়ে পরবর্তীকালে আপনি ওপিডি বা চেম্বারে গিয়ে ডাক্তারবাবুদেরকে দেখিয়ে ফার্দার ইভ্যালুয়েশন করতে পারেন। এবং নন কার্ডিয়াক চেস্ট পেনের দিকে বা গ্যাসের ব্যথার দিকে যদি বেশি যায়, আপনি গ্যাসের ওষুধ খেয়ে একটা ট্রাই দিতেই পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আপনাদের কিছু কনফিউশন যেগুলো ছিল, সেগুলোও দূর করার দিকে কিছুটা হেল্প করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।